আমন্ত্রণ জানাচ্ছি RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী এবং আজকে আমরা কথা বলবো জাতীয় শহীদ সেনা দিবস নিয়ে এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, এবং আরও আছেন কামরুজ্জামান রতন এমপি, বিএনপি সংসদ সদস্য তিনি, এবং তিনি মুন্সিগঞ্জ ৩ আসন থেকে জয়ী হয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত এবং শুভেচ্ছা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, আপনাকে দিয়ে এই আলোচনাটা শুরু করে দিই। এই যে আসলে প্রায় ১.৫ দশক পার হয়ে গেছে এই ঘটনার, আসলে পূর্ণ তদন্তের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠনও করেছিল এবং আমরা দেখেছি নানা তর্ক বিতর্ক আছে আসলে বিডিআর বিদ্রোহ নিয়ে। আসলে প্রকৃত ঘটনা কি সামনে আনতে পারবে এই সরকার, যেহেতু আমরা এই সরকারের কাছে অনেক কিছুই প্রত্যাশা করছি? জি, আপনাকে ধন্যবাদ দেশ টিভি এবং আজকের বিজ্ঞ সহ আলোচক। বিডিআর বিদ্রোহ এই ঘটনাটি পুরো পৃথিবীতে কিন্তু বিরল একটি ঘটনা। একসাথে একদিনে বা দুদিনে ৭৪ জন সামরিক অফিসার হত্যা ঘটনা, এটাই একমাত্র ঘটনা বলে ইতিহাস সাক্ষ্য দেয়। তো এটা একটা সামরিক সমস্যা, সামরিক পদ্ধতিতে বা সামরিক আইনে করাটাই বাঞ্ছনীয়, কিন্তু বিডিআর অ্যাক্টের মধ্যে পর্যাপ্ত আইনের বিন্যাস নাই যার মাধ্যমে এটা করা যেত। তো সেজন্যই এটা তৎক্ষণাৎভাবে করা সম্ভব হয়নি। এখন দেখুন, মিউটিনি কিন্তু যে কোনো সুশৃঙ্খল বাহিনীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধটার মধ্যে মিউটিনি আসে, এবং এটা আর্মি অ্যাক্টেও আছে, এটা কঠোর শাস্তি মানে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া আছে। সিপাহী বিপ্লবের সময় ১৭৫৭ সালে মঙ্গল পাণ্ডের মাধ্যমে সিপাহী বিপ্লব যখন হয়, এরপরে ব্রিটিশরা যখন এটা এটা বিচার করলো, তখন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সকলকে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল গলায় রশি দিয়ে, এবং যতক্ষণ পর্যন্ত ডেড বডি ছিঁড়ে পড়ে যায়নি ততক্ষণ পর্যন্ত রাখা হয়েছিল, শুধু দৃষ্টান্ত দেখানোর জন্য যে বিদ্রোহ করলে কি কঠিন শাস্তি হতে পারে। তা যে কোনো বিদ্রোহকে যদি এত শক্তিশালীভাবে হ্যান্ডেল করা না যায়, তাহলে কিন্তু এগুলির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। এখন যে কোনো মূল্যেই বলেন না কেন, বিডিআর মিউটিনি বা বিডিআর ক্রাঞ্চ, যেটা আমাদের যেটা হত্যাকাণ্ড যেটা হয়েছে, এটা গত ১৭ বছর হয়ে গেল, দীর্ঘসূত্রিতার মধ্যে অলরেডি পড়ে গেছে। এখন আওয়ামী সরকারের সময় এটা নিয়ে যে তদন্ত বা বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বা বিচারিক প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, সেটার মধ্যে অনেক ধরনের গাফিলতি বা অনেক ধরনের পক্ষপাতিত্ব ছিল বলে এখন এটা প্রতীয়মান হচ্ছে। কিন্তু এবং বলা হয় যে এখানে অনেক আওয়ামী লীগ নেতার জড়িত রয়েছে দেখেই হচ্ছে এত বিলম্ব, তদন্তে এত ধীরগতি। প্রকারান্তে তাই আমরা গুরুত্ব দিব যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি উচ্চ তদন্ত ৭ সদস্যের একটি খুব পাওয়ারফুল কমিটি করা হলো। এই যে কমিটির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন আলম ও জেনারেল ফজলুর রহমান, যিনি সাবেক বিডিআরের মহাপরিচালক ছিলেন। অত্যন্ত সাহসী মানুষ, এবং তার সাথে যারা ছিলেন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেকে চিনি। সো তারা বেশ সময় নিয়ে, প্রায় বছর খানেক মতো সময় নিয়ে তারা একটা প্রতিবেদন দাখিল করলো। এই প্রতিবেদনটা আমি খুব মাইনটলি পড়ে দেখেছি, আমার কাছে যথাযথ মনে হয়েছে, খুব যুক্তিসঙ্গত মনে হচ্ছে। এবং এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাহারা খাতুন, নানক, আজম সহ, তাপস সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে, এবং এটার সাথে অন্যান্য বাইরের শক্তি, অন্য দেশের সংশ্লিষ্ট তাও উল্লেখ করেছে। সো এটা যথেষ্ট গ্রহণযোগ্য একটা প্রতিবেদন ছিল। কিন্তু তারপরেও এই তদন্ত প্রতিবেদন নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। আমি আপনার কাছে আবারও ফিরবো এই পর্যায়ে। একটু কামরুজ্জামান রতন এমপি, আপনার কাছে জানতে চাই যে আমরা নতুন একটি সরকার পেলাম এবং নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনার কি মনে হয় যে এই যে শুরু থেকে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন এই ভুক্তভোগীরাই, এবং বলা হয় যে, যেটা বলছিলাম আমি এর আগেও, যে আওয়ামী লীগের অনেক নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এমনকি কেউ কেউ দাবিও করেছেন যে এর পিছনে বিদেশি সংস্থার হাত আছে। যাই হোক, দেশের ইতিহাসে তো অন্যতম জঘন্য একটি ঘটনা। আসলে প্রকৃত কারণটা আমরা এখনো কি জানতে পারলাম, কিংবা নতুন সরকারকে এটি জানাতে পারবে? দেখেন, আজকে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আমি আমাদের
আমাদের একটা জাতির সার্বভৌমের যে প্রতীক, এই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ভাইকে সামনে রেখে আজকে আপনার উত্তরের একটা কথা বলি। বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে নিজে যে এই সেনা সদস্য পরিবারদের যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের সাথে কথা বলতে গিয়ে নিজেকে প্রথম এই সেনা সদস্যদের একজন পরিবারের একটা সদস্য হিসেবে নিজেকে আত্মপরিচয় দিয়েছেন। তার মানেটা কি? এই প্রধানমন্ত্রী আজকে উনি নিজেকে ওন করেন এই সেনাবাহিনীকে। এখন দেখেন 57 জন সেনা অফিসার পৃথিবীর ইতিহাসে, কামাল ভাই বললেন যে এইভাবে কোনো যুদ্ধেও, স্বাধীনতা অর্জনের জন্য কোনো যুদ্ধ এভাবে মারা যায়নি। মানে আমার কাছে যেটা বিবেচ্য বিষয়, ওই দিন দেখেন যারা মারা গিয়েছে তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান এবং তারা অক্ষম, তারা তো সেনা অফিসার। তারা মানে কি? তারা যুদ্ধে এবং সমরাস্ত্রে তারা কিন্তু নিজেদের পারফর্ম করে এবং দেশের মানচিত্রের জন্য কিন্তু তারা এমন সাহসী বীর। এই মানুষগুলো নিরস্ত্র অবস্থায় তাদেরকে মরতে বাধ্য করা হয়েছে। এইটা কোন রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে? এবং তৎকালীন যে সেনা প্রধান, সে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বসা ছিল। সে ডিজার্ম করে, এই আমরা যতটুকু জানি তৎকালীন আবাহনী ক্লাব পর্যন্ত কিন্তু এই সেনা সদস্যদের বিভিন্ন ট্যাঙ্ক সাজোয়া সহকারে তারা চলে গিয়েছিল। এখন দেখেন, আমি সবচেয়ে আমার নির্লজ্জ, আমি আমার এই বোনদের, আমি ওনাদের মানে এই যে যারা আমার জাতীয় প্রাইড, আমাদের গর্ব নিয়ে যাদেরকে আমি দেশটা, আমি নিজেও একজন মানে এই দেশের একটা নাগরিক হিসাবে রাজনীতি করি, কিন্তু আমার দেশের সার্বভৌমের জন্য কারা আমার সবচেয়ে মানে বীর যোদ্ধা? এটা হলো আমার সেনাবাহিনী। ওই দিন 57 জন যে নিরবস্থ অবস্থা মারা গেল, তাদের ওয়াইফরা দেখেছেন একজন লজ্জা নিবারণের জন্য যেভাবে শাড়ির আঁচল দিয়ে যেভাবে ওইখান থেকে বের হয়ে আসছে, ওই জাতির ওই নির্লজ্জতা কিন্তু আমি মনে করি এটা সেনাবাহিনীর পুরো জাতির ছিল। এখন দেখেন এই জাতির একজন আমি নাগরিক, এই জাতীয় এই নাগরিককে এইভাবে নির্লজ্জভাবে নিরস্ত্র অবস্থায় এইভাবে অসহায় যে মরল, এবং এই মরার জন্য যারা দায়ী, তৎকালীন সেনাপ্রধানকে আমি প্রথম দায়ী করব। সে এটার মধ্যে সবচেয়ে বেশি নির্লজ্জের মতো অক্ষম অবস্থায় এই সেনাবাহিনী, এই আমাদের সুসজ্জিত সেনাবাহিনীকে মরতে সে এইভাবে মানে নিজের গদি রক্ষার জন্য না কোন উদ্দেশ্য মানে অঙ্গুলি হেলনে সে এইভাবে যদি আজকে যুদ্ধ করে ওখানে মারা যেত, তাও কিন্তু এটা জাতির জন্য একটা, এই যে মানে আর্মির বা যারা সেনা সদস্যরা যেন মারা গিয়েছে যুদ্ধ করে যদি মারা যেত, এমনি তো তারা মরল, কিন্তু এই দেশের কাদের হাতে তারা মারা গেল? সেটা বিদেশি চক্র বলেন আর আওয়ামী দুঃশাসনের চক্রের হাতে বলেন। এই লজ্জার বিচার হবে কিনা সেটা আমি জানি না। তবে ওই দিন সেনার সদস্যরা যেভাবে মারা গেল এবং তাদের ওয়াইফরা যেভাবে একটা নির্লজ্জ জীবন নিয়ে আজকে তারা একটা, আমি মনে করি দুগ্ধীভূত আত্মা নিয়ে কিন্তু তারা কিন্তু বেঁচে আছে। আমি জানি না তারাও একদিন মারা যাবে, কিন্তু তাদের যে স্বপ্ন স্বাদ এবং তাদের যে ইজ্জতের যে একটা বিচার এই বাংলাদেশ হবে কিনা সেটা নিশ্চয়ই আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এই বিচার বাংলাদেশে হবে এবং সুস্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের জন্য দায়ী। আমি মনে করি এটা তদন্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগ হোক বা যারাই জড়িত, এটা জাতি প্রথম দেখতে চায় যে এই প্লটে এই তাদেরকে এইভাবে নিরস্ত্র অবস্থায় তাদেরকে এই 25শে ফেব্রুয়ারি 2009-এর এই মানে একটা দুঃসহ একটা নির্লজ্জ দাচির জন্য একটা ঘটনা ঘটেছিল। আমি মনে করি বর্তমান যে প্রধানমন্ত্রী সেনা সদস্য হিসাবে এটা উনি পুনরুল্লেখ করলেন, পুনরুল্লেখের মাধ্যমে এই সত্তাকে উনি স্বীকার করে নিলেন। নিশ্চয়ই আমি মনে করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এর বিচার করবেন এবং এর বিচারের মধ্যে দিয়ে সাময়িক হোক বা একটু পরে হলো এই যে একটা মানে দুষ্কর্মের এবং এই ধরনের যে অডাসি সেনা সদস্যদের এইভাবে যে মারা যায়, এইটার বিচার না হলে এদেশের আর্মির যে একটা প্রাইড এবং আর্মির যে একটা স্বাধীনতা সার্বভৌমের প্রতীক হিসাবে তারা যে আমার জাতির গর্ব, আমি মনে করি তাদের প্রতি মিনিমাম হলেও সুবিচার করা হবে এবং আমরা এই শ্রেণীটাকে, এই বাহিনীটাকে আমরা সশ্রদ্ধ চিত্তে তাদেরকে আমরা স্যালুট করব যদি তাদের এই বিচারের মধ্যে দিয়ে জাতি একটা বিচার দেখতে পায়। আমরা আবার একটু হচ্ছে জনাব শামীম কামাল আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলেন কামরুজ্জামান রতন যে হচ্ছে তৎকালীন সেনা প্রধান আসলে অনেকাংশেই দোষী এটার জন্য, এবং যেটা প্রশ্ন ছিল যে তদন্তের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কারণ এখানে অনেকের কাছে হয়তো পৌঁছানো সম্ভব হয়নি যারা অবসরে গিয়েছেন যেসব সেনা কর্মকর্তারা। তাহলে তদন্ত প্রতিবেদন কি খুব বেশি গ্রহণযোগ্য হলো কিনা?
না, গ্রহণযোগ্য তো হয়নি বলে পরবর্তীতে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা হয়েছে এল.এম. ফজলুর রহমানের নেতৃত্বে, সেখানে তো ভিন্ন জিনিস উঠে আসছে। সুতরাং এটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়। প্রথমটা এটা খুবই ক্লিয়ার। এখন কথা হলো যে আওয়ামী সরকারের সময় যে তদন্তটা হয়েছে, সেখানে কি আওয়ামী কোনো রাজনৈতিক নেতার নাম আসেনি তো, বা প্রতিবেশী কোনো দেশের নাম আসছে, তা আসেনি তো। সুতরাং সেখানে বিপরীত ধর্মীয় অবস্থায় যে জিনিসগুলো উঠে আসছে, এটার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। এখন কথা হলো যে এখানে পুরা চেইন, এটা তো আর এককভাবে শুধু সেনাপ্রধান অবশ্যই দায়ী, এবং আমি মনে করি যে সেনাপ্রধান যদি তৎক্ষণাৎ যদি মিটিংয়ের ব্যাপারটা কি আপনার ফার্স্ট ফিউ আওয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তখনও কিন্তু মিটিংসরা অর্গানাইজ থাকে না, কি করবে না করবে, কোথায় যাবে, দিক নির্দেশনার অভাবে ভোগে। ফার্স্ট ফিউ আওয়ার্স, উইদিন 2-3 আওয়ার্স যদি এখানে একটা মানে মিলিটারি অ্যাকশন করা যেত, দ্য হিস্ট্রি কুড হ্যাভ বিন ডিফারেন্ট, রীতিমতো একটা ভিন্ন চিত্র হতো। কিন্তু যখন 4-5 ঘন্টা অতিবাহিত হয়েছে, তখন কিন্তু তারা স্টেবিলাইজড হয়ে গেছে, তখন তাদের দাবিগুলিকে প্রচার করতে মানে এগ্রিমেন্ট হয়ে গেছে। আর এর মধ্যে আরেকটা জিনিস কাজ করে, স্টক সিনড্রোম বলে একটা কথা আছে, মানে যারা এটার সাথে জড়িত না তারাও কিন্তু মানে এটার সাথে মানে একাকিত্ব, এটার সাথে মানে সংহতি প্রকাশ করে, যে কখনো ভাবে। আবার এখানে কিছু পিকুলিয়ার সাইকোলজি আছে, যেমন মার্ডার কেস, যখন কোনো মিশনারি যে জীবনে কখনো খুন করে নাই, সেজন্য একটা মার্ডার করে তার কিন্তু মানে হত্যার জিঘাংসা, মানে তার ভিতরে নেশা চেপে বসে, এবং এটা একটা কম্পিটিশন শুরু হয়, আমি 2টা মারলাম, 4টা মারলাম, 5টা মারলাম, বিকজ সে তখন স্বাভাবিক সেন্সে থাকে না। ঘটনাটা কিন্তু এই পর্যন্ত যেতে দেওয়া হয়েছে তৎক্ষণাৎ কোনো সামরিক অ্যাকশন না নেওয়ার জন্য। আমরা বলি যে খুব কুইক অ্যাটাক যদি করা যায়, কাউন্টার অ্যাটাক করা যায় উইথ এ হ্যান্ডফুল ট্রুপস। যদি যেভাবে র্যাব চলে গিয়েছিল কর্নেল গুলজারের আহ্বানে, সেখানে কিন্তু র্যাবের একটা প্ল্যাটুন চলে গিয়েছিল, তৎক্ষণাৎভাবে তাদেরকে মানে বলা হতো যে গো ফর দ্য অ্যাকশন, কিচ্ছু হতো না। কিন্তু এটা না করে 5-7 ঘন্টার সময় নিয়ে প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর অফিসে মিটনার্সদের ডেকে, বাহিনী প্রধানদেরকে ডেকে একটা বড় ধরনের সময়ক্ষেপণ কি ইচ্ছাকৃত? এখন তো তাই মনে হচ্ছে। আচ্ছা, এটা একটু কামাল ভাই, জি দেখেন এই সেনাপ্রধান তার নিজের ভিতরের তো গিল্টিনেসটা দেখেন, সে ওর পরে বাংলাদেশ ছাড়লো আর সে আসলোই না, কারণ সে জানে সে কোথায় তার অপরাধটা ছিল এবং এটাকে ফেস করতে পারবে না। তার জীবদ্দশায় দেশ থেকে কিন্তু সে পলায়ন করেছে। কিন্তু সুতরাং আমি তাকে মানে সেনাবাহিনীর প্রধানের মধ্যে এরকম যে একটা মানে মানে তাকে বলো স্ল্যাবনেট যেটা বলে, জাস্ট হি ডিড ইট। এবং এই কারণে এই যে 5 ঘন্টা সময় যদি ওরাও যদি ভিতরে যারা ছিল যদি বাইরে থেকে অ্যাকশনে যেত, তার ভিতরে যারা ছিল ওনারা ভালো বলতে পারবেন, তারাও কিন্তু ওইখান থেকে কিন্তু একটা বিদ্রোহ বা তারা কিন্তু রেজিস্ট ওখান থেকে করতে পারতো। এই সুযোগটা বাইরে থেকে যদি ফোর্সটা যায়নি, তখন ভিতর থেকে কিন্তু তারা নিরস্ত্র অবস্থা, তারা শুধু মারাই গিয়েছে। জি, এবং সেটাই বলছিলাম যে অনেকেই দেশের বাইরে চলে গেছে বা পালিয়ে গিয়েছে, অনেকে অবসরে গিয়েছেন, এবং এমনও আছে যে হচ্ছে ঘটনার অনেক আলামত মুছে ফেলা হয়েছে। এক্ষেত্রে কি আপনি মনে করছেন কামরুজ্জামান রতন যে এটি বিএনপি বা সরকারের জন্য কোনো চ্যালেঞ্জ হবে কিনা? না, চ্যালেঞ্জ ভালো কাজ করতে গেলে দেখেন, আমার বর্তমান প্রধানমন্ত্রী, আমরা জানতাম যে তার দেশে আসাটা একটা থ্রেট ছিল, বাট উনি বাংলাদেশে কিন্তু উনি আসছে মানুষের ভালোবাসার উপর, মানে দুঃসাহসের পাখার ভর করে কিন্তু বাংলাদেশে দায়িত্ব নিয়েছেন। প্লাস উনি এসে ওনার যে একটা বহর সরকারি ব্যাপার যেটা প্রধানমন্ত্রী পাওয়ার কথা, উনি কিন্তু নিজে সেটা কাট করে দিয়েছেন। উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, উনি কিন্তু আমরাই বিশ্বাস করি ওনার কর্মী হিসাবে, আমরাই কিন্তু নিজেকে আনসেফ মনে করি। তারপরে কিন্তু দেখেন ওনার ইমানি মানে যে একটা শক্তি, সে তো কতটুকু যে না ঠিক আছে রাস্তা উনি বন্ধ করেন 1 ঘন্টা, সেই ওইটা করতে পারতো না, শুধু রাস্তাই বন্ধ করেননি, যে উনি স্বাভাবিকভাবে যেতে চাচ্ছেন এবং ওইখানে যে ফোর্সটা উনি পান এজ এ প্রধানমন্ত্রী হিসেবে সেইটাও উনি নেননি। তার মানেটা উনি জীবনটাকে মানুষের দোয়ার উপর উনি ছেড়ে দিয়েছেন। এবং আমি মনে করি এটা কোনো তারেক রহমান যেহেতু এই পরিবারকে সে ওন করে নিজে যেহেতু বলেছে, আজকেও বলেছেন যে এই পরিবারের সদস্য হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি, আমার মনে হয় এই পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা এবং যতটুকু ন্যায্যতা পাওয়া দরকার বিচারের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, নিশ্চয়ই উনি মানে কোনো অংশে সেটা কার্পণ্য করবেন না। ধন্যবাদ। এই পর্যায়ে জনাব শামীম কামাল, একটু আমরা 2009 সালে একটু ফিরে যাই। সে সময় আপনার অবস্থান আসলে কি ছিল এবং আপনি তখন কোথায় ছিলেন? সে সময় আমি জাতিসংঘ মিশনে লাইবেরিয়াতে ছিলাম, আফ্রিকাতে। আমি তখন মেজর থেকে প্রমোশন পেয়ে লেফটেন্যান্ট কর্নেল হই, এবং এই মানে মিউটিনির প্রায় 10 দিন পরে আমি সরাসরি পিলখানাতে যোগদান করি। আচ্ছা, এবং সেই সময় সেই 10 দিন পরে পিলখানার পরিস্থিতি কি ছিল এটা শুনবো, তবে একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। দর্শক দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক।
আমন্ত্রণ জানাচ্ছি RIL নিবেদিত দেশ সাম্প্রতিকে এবং আজকে আমরা আলোচনা করছি জাতীয় শহীদ সেনা দিবস নিয়ে এবং আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল এবং কামরুজ্জামান রতন MP। জনাব শামীম কামাল, বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে 2009 সালের ওই সময়টাতে আপনি কোথায় অবস্থান করছিলেন এবং আপনি কি দেখেছিলেন ওই সময়? আচ্ছা, আমি জাতিসংঘ মিশনে ছিলাম তখন অন প্রমোশন। আমি পিলখানাতে যোগদান করি 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে। আমি 13 রাইফেল ব্যাটালিয়নকে আমি গার্ড করেছিলাম ওই সময়। তো মূলত সামরিক যে কোনো বাহিনীর শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে যেটা কোর্ট অফ ইনকোয়ারি হয় বা জিজ্ঞাসাবাদ হয়, সেই পর্যায়টা তখন চলছিল। তো আমরা দেখলাম যে এদেরকে গার্ড করা হতো একসাথে, মানে সৈনিকরা, জেসিওরা, যাদেরকে আসামি করা হয়েছিল বা যারা অভিযুক্ত বলে সন্দেহ করা হচ্ছিল, তাদেরকে নির্দিষ্ট জায়গায় মানে আটকে রাখা হচ্ছিল। তো খুব পিকুলিয়ার সাইকোলজিক্যাল বিষয় আমরা দেখতে পেলাম, যেমন হঠাৎ করে এটা ঘটনার কতদিন পরে আপনি সেখানে গেলেন? 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন পর। আচ্ছা। তো আমরা তখনও রক্তের দাগ, বুলেটের বিভিন্ন ধরনের ছিদ্র হয়ে গেছে, বা ইভেন আমি যে ঘরে ছিলাম সেখানেও তখনও বুলেটের ছিল, চিহ্ন ছিল, বা ওয়ালে রক্তের দাগ ছিল। তখন এগুলি অপসারণ করা সবকিছু সম্ভব হয়নি এবং প্রত্যেক দিনে প্রায় আজকে এখানে অস্ত্র পাওয়া যাচ্ছে, ওখানে অস্ত্র পাওয়া যাচ্ছে। তো আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, যখন অপরাধীদেরকে এক জায়গায় রাখা হলো, যে হঠাৎ করে দেখা গেল 7টা 7:30 খাওয়ার পরে পুরা বিল্ডিং জিকির শুরু করলো, এরকম কিছু ব্যাপার। তখন আমাদেরকে খুব ব্যস্ত হতে হতো, কারণ বিকজ এটা খুব পিকুলিয়ার একটা সাইকোলজি। এরপরে শুরু হলো গিয়ে যখন জিজ্ঞাসাবাদের পরে আমরা দেখতাম যে ওই সময় যখন মিটিনি হয় 25 তারিখে, সে সময় আপনি কোথায় ছিলেন? তো দেখা যাচ্ছে যে সবাই বলছে যে আমি ওই সময় বাথরুমে ছিলাম বা টয়লেটে ছিলাম বা গোসলখানায় ছিলাম। তো আমরা একটা হিসাব করে দেখলাম যে ছোট্ট একটা বাথরুমের মধ্যে ওই সময় 261 জন থাকে তাদের স্টেটমেন্ট অনুযায়ী। তার মানে এরা একটা মুখস্থ একটা কথা বলতো যে এই প্রশ্নের উত্তর হবে এই আর এই। আর রেগুলার শুনতে পাচ্ছি যে অমুক অফিসারকে মেরেছে, যে তাকে ধরা হয়েছে। তখন তৎক্ষণাৎ ওখানে যেতাম, তাকে জিজ্ঞাসা করতাম যে স্যার আমি যে মারছি আমি তো চিন্তাও করতে পারছি না, আসলে আমি কখন মারলাম, এরকম কিছু ব্যাপার। আবার এর মধ্যে বেশ কিছু বিডিআর জওয়ান আছে যারা অফিসারদেরকে বাঁচিয়েছে, তাদেরকে সম্মানের সাথে রেখেছে, এই ব্যাপারগুলো চলেছে। তো পুরো জিনিসটা ছিল একেবারে একটা আতঙ্কিত একটা পরিস্থিতি। সো আমরা সেখানে একটা ব্রিগেড স্ট্রেংথ, 3টা বা 4টা ইউনিট নিয়ে পুরো এলাকাকে 4-5 ভাগ করে আমরা এটার গার্ড করতাম। আরও কিছু প্রবলেম হতো, যেমন জুনিয়র অফিসাররা যখন দেখতে পাইতো যে একজন অফিসারকে মেরেছে তাকে, তখন কিন্তু তারা একেবারে সব জুনিয়র অফিসারকে তাকে পিটিয়ে মারার মতো অবস্থা। তো তারা তো ইয়াং ব্লাড, তারা তাদের কলিগকে দেখেছে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। সো একটা প্রতিশোধমূলক স্প্রে কিন্তু কাজ করে। সেখানে আমাদের যারা সিনিয়র অফিসার ছিলাম, আমরা অনেকভাবে তাদেরকে বুঝিয়ে শান্ত করে এবং মোটিভেশনাল অনেক কিছু করতে হয়েছে তাদেরকে। এই কাজগুলি করতে আমাদের প্রায় 3 থেকে 4 মাস সময় নিয়ে গেলো। এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা কথা ব্যাপার দেখালো, স্টক সিনড্রোম যেটা বলে। ওই আমাদের যারা আর্মির সৈনিক ছিল তাদের সাথে ওদের একটা ভালো বোঝাপড়া হয়ে গেল, বিকজ ওখানে যারা অপরাধী তারা কিন্তু হয় এদেরই কেউ চাচা, মামা, ভাই। দিস ইজ কল্ড স্টক সিনড্রোম। এটা কিন্তু খুব সিম্প্যাথাসাইজ অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সুতরাং আমরা দেখলাম যে আর্মির 5 জনকে দিয়ে একটা গার্ড করে এক জায়গায় রাখতে দিয়েছে, দেখলো তারাই তাদেরকে কিছু অবৈধ সুযোগ সুবিধা বা একটু দূরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এরকম কিছু টেকনিক্যাল প্রবলেম হওয়া শুরু করলো এবং রেগুলার আমরা সকাল বিকাল দুবেলায় আমরা তৎকালীন ডিজি ছিলেন যে মইনুলের নেতৃত্বে আমরা বসতাম, আমরা প্রত্যেকের ঘটনা শুনতাম যে, এবং যখন একজন অফিসার ওখানে ভুক্তভোগী যখন গল্প বলা শুরু করতো, মানুষের চোখের পানি, যে কি যে নির্মম বর্ণনা, এগুলি কখনোই পাবলিক হবে না। হ্যাঁ, কিন্তু এই একটা পরিস্থিতিতে সার্বিকভাবে কিন্তু বিডিআর কাঠামোটা ভেঙে গেছে এবং দেশের অন্যান্য জায়গায় যে আপনার ব্যাটালিয়নগুলো আছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আর্মির সাথে মুখোমুখি হয়ে গেছে। অনেক জায়গায় ওখানে অফিসারদেরকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল বা তাদের প্রতি কোনো ধরনের অন্যায় আচরণ করা হয়েছে। সর্বসাকল্যে পুরা বিডিআরের কাঠামোটা ভেঙে গেছে। তো এর মধ্যে জেনারেল মইনুল আসার পরে আবার নতুন করে এটাকে কিভাবে পুনর্সংগঠিত করা যায়, কিভাবে এটা নিয়ে আগানো যায়, কিভাবে বিচার কার্য করা যায়, এটা নিয়ে তখন আমরা বেশ জটিলতার ভিতর দিয়ে এই সময়টা পার করলাম। তো যাই হোক, আস্তে আস্তে জিনিসটাকে শিথিল করা, সুষ্ঠু পর্যায়ে একটা বিচার প্রক্রিয়া যখন শুরু হয় তখন কিন্তু মানুষের একটা আস্থা জন্মায়। হ্যাঁ, তো দিন শেষে যেটা হলো একটা দীর্ঘ কাল সময়ের ফলে জিনিসটা আবার ঝুলে গেল এবং মানুষের প্রতি হতাশা কাজ করতে শুরু করলো। জি, এ পর্যায়ে আমি কামরুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই, তবে একটি বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসবো।
দর্শক দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক। দেখছেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক এবং আজকে আমরা কথা বলছি জাতীয় শহীদ সেনা দিবস নিয়ে। এ পর্যায়ে কামরুজ্জামান রতন এমপি আপনার কাছে আসতে চাই, যেহেতু এর আগের বার আপনাকে একেবারেই সময় দিতে পারিনি। নতুন সরকার এসে আমাদের চমকের পর চমক উপহার দিচ্ছে। তার মধ্যে আজকের যে চমকটা আমরা দেখলাম, যে আজকে সকালেই কিংবা বেশ কয়েক ঘন্টা আগে দেখলাম যে বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত কমিশন হবে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন এবং ঠিক তার 2 দিন আগে কিন্তু উনি বলেছেন যে পুনরায় তদন্ত করা হবে। আসলে হচ্ছেটা কি জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে আমার অবস্থান থেকে এটা খুব কিন্তু একটা সেন্সিটিভ ইস্যু, এটা একটা ন্যাশনাল ইস্যু এবং এটার সাথে জাতীয় সার্বভৌমত্ব। আমি প্রথমে বলেছি একটা সেনাবাহিনী যেখানে এতগুলো অফিসার যেখানে জড়িত এবং এটার সাথে অপোনেন্ট যারা করেছে বিডিআর, তারা কিন্তু এদেশের সদস্য। আমি শুধু এতটুকু আমার জায়গা থেকে আমি এতটুকুই বলবো যে আমি ব্যক্তিগত এদেশের নাগরিক এবং এই হত্যাযজ্ঞের প্রতি আমার যতটুকু মানে আমাকে যতটুকু টাচ করেছে, এটাকে আমার আবেগের জায়গা থেকে আমি বলতে চাই, এটার পিছনে যারা সত্যি কথা মাস্টার মাইন্ড তাদেরকে খুঁজে বের করা উচিত। সেটা পুনঃতদন্তে বের হবে না, যেই তদন্তের মধ্যে ইতিমধ্যে যেটা আমাদের ফজলুর রহমান সাহেব, উনি একজন স্বাধীনচেতা একটা সত্যবাদী মানুষ, ওনার মাধ্যমে যতটুকু আমরা সত্য আমরা জেনেছি, আমাকে অনুমান নির্ভর কিন্তু কথা বলতে হচ্ছে। ব্যক্তিগত আমার জায়গা থেকে আমি বলি, যেমন এই ঘটনার পরবর্তীতে দরবার হলে একটা প্রতিবাদ সভা হয়েছিল, যতটুকু ভাই আরো ভালো বলতে পারবে। ওইখানে যারাই এই সত্য নিয়ে কথা বলেছে, এই প্রতিবাদ করেছিল, এই মানে মর্মস্পর্শী ঘটনাকে প্রতিবাদ জানিয়ে তাদেরকে কিন্তু একজনকার চাকরিতে ওই সরকার আর রাখেনি। এই যে সত্য কথা বলার জন্য তারা চাকরিচ্যুত হলো। এবং বিশেষ করে আমি বলতে চাই, লাস্ট যে 25শে ফেব্রুয়ারিতে আমাদের ইয়েতে মানে আমাদের যে কি বলবো মহাখালীতে যে আপনাদের একটা ক্লাব, সরি নামটা, যে আমাদের সেনাপ্রধান মানে রাওয়া ক্লাবের মিটিংয়ে আমাদের সেনাপ্রধান কিন্তু এইখানে কথা বলতে গিয়ে উনি কিন্তু বলেছে যে পুনঃতদন্ত নয়, কিন্তু উনি আবার বলেন নাই যে এটা তদন্ত করা যাবে না। দেখেন, উনি সেনাপ্রধান, উনিও যদি স্পষ্ট করে জাতিকে কিছু আমাদেরকে ওই রকম কোনো সংবাদ না দেয়, আমার জায়গা থেকে আমি এর থেকে বেশি বলাটা আমার জন্য সমীচীন হবে না। এটা আমার জন্য যিনি এই কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, আমি ওনাকে হেল্প করব যদি ওনার। হ্যাঁ, আমি এটুকুই বলতে চাই, আমি এতটুকু বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে এই জঘন্য ঘটনার যারা মাস্টারমাইন্ড, যারা পিছনে থেকে এটা করেছে, সেটা রাষ্ট্র হোক এবং যে কোনো ব্যক্তি হোক, সেটা যত বড় ব্যক্তি হোক রাষ্ট্রের, এইটার অনুসন্ধানী রিপোর্ট নয়, বাস্তব অর্থে কেন এটা হলো এবং কেন এটা অ্যাকশনে যাওয়া হলো না, এটা জাতি জানতে চায়। বিচার যা হয়েছে এবং বিচারের জন্য জাতি কিন্তু যদি সত্য ঘটনায় যদি না জানে, এতগুলো পট পরিবর্তনের পরে, এইটা কিন্তু জাতি হিসাবে আমাদের জন্য একটা দুঃখজনক। বাকিটা আমি মনে করি কামাল ভাই, এটা আপনি যদি ডিসক্লোজ করেন দ্যাট উইল বি বেটার। বলেন। জি, এখানে আপনি ঠিকই ধরেছেন যে আমরা নতুন নির্বাচিত সরকারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং একটা প্রত্যাশার জায়গা থেকে তাদের দিকে তাকিয়ে থাকবো। কিন্তু যে জিনিসটা লক্ষ্য করলাম, জাস্ট এটা পজিটিভ সমালোচনা হিসেবে দেখি, যে গত এক সপ্তাহের মধ্যে 2টা স্টেটমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। প্রথমটাতে বলেছেন যে এটা পুনঃতদন্ত প্রয়োজন আছে বা পুনঃতদন্ত করা হবে, প্রকৃতপক্ষে যারা দোষী তাদেরকে বিচারে আওতায় আনা হবে। আজকে সকালে কোনো একটা টেলিভিশনে আমি ইন্টারভিউ দিয়েছি, সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, তখনও আমি এটা নিয়ে বলতে চাচ্ছিলাম, বাট দেখলাম সকালেই স্বরাষ্ট্রমন্ত্রীর আজকে একটা ডিফারেন্ট স্টেটমেন্ট, যে না, এটা পুনঃতদন্ত প্রয়োজন নেই, বাট এটা প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের সাথে। এখন দেখুন, একটি সরকারের জন্য অল্প সময়ের মধ্যে কুইক সাকসেশন, 2টা ভিন্ন অবস্থান কিন্তু ভালো কিছু ইন্ডিকেট করে না। আবার আরেকটা জিনিস আমি সমালোচনা করি পজিটিভলি, যে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যে নির্বাহী আদেশটাতে সই করেছেন যে এই বাহিনীর নাম আবার বিডিআর করা যায় কিনা, বিডিআর করার বিষয়, এটাও কিন্তু একটা বড় বিতর্কের জন্ম হবে। কারণ আমাদের তো নামায়নের অপসংস্কৃতির একটা ব্যাপার আছে। যদি আজকে বিজিবির নাম বিডিআর থাকতো, তাহলে এই আলম ফজলুর রহমানের নেতৃত্বে যে উচ্চ কমিটিটা আছে, এই কমিটি কিন্তু প্রথম সুপারিশ করতো নাম চেঞ্জ করে বিডিআর এর পরিবর্তে অন্য কিছু রাখা হোক। তবে তর্ক বিতর্ক তো অনেক থাকবে, তবে আমরা আশা করব যে নিশ্চয়ই হচ্ছে এই সরকারের আমলেই আমরা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। এখন বিষয়টা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করেছে, এখন আগামী 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে যদি এটার বিচার হয়, তাহলে বিএনপি এটার সম্পূর্ণ ক্রেডিট পাবে।
কিন্তু যদি এর মধ্যে আবার সময় নেওয়া হয় বা বিচার না হয়, তাহলে সবচেয়ে বড় আসামির কাঠগড়ায় সবচেয়ে বড় আসামি হিসেবে দাঁড়াবে বিএনপি সরকার। জি, আমরা চাই সরকার সফল হোক এবং বিডিআর বিদ্রোহের এই ঘটনাটি আসলে সবার সামনে ও চলে সঠিক তদন্তের মাধ্যমে আমরা আসলে প্রকৃত ঘটনার কারণ আমরা জানতে চাই। এটা আমাদের এখানে প্রত্যাশা। আমি একটু অ্যাড করি, আমাদের হাতে আসলে একদমই সময় নেই। মানে এই যে তৎকালীন যারা পলিটিক্যালি যারা যুক্ত ছিল, আজম, মির্জা আজম, তাপস, এই যে ওদেরকে যদি বাংলাদেশে ওদেরকে যদি ধরা যেত এবং ধরলেই আসল রহস্যটা বেরিয়ে আসবে। আপনি আসামি ঠিক করেন, তারপরে ভারত থেকে প্রত্যাবর্তনের সকল সুযোগ রয়েছে। না, আসামি না, ওরা তো এটা মাস্টারমাইন্ড ছিল তো, এবং ওরা ইনসাইডে কি হয়েছে, কেন ওরা ওই যে মানে কালক্ষেপণ করেছে, আমার মনে হয় একটা তো তদন্ত বেরিয়ে আসবে। আর যারা আওয়ামী লীগের মধ্যে যারা জড়িত ছিল এই সমস্ত কালপ্রিটদের যখন আপনি ধরবেন, এইটাও কিন্তু আমাদের বিচার তদন্তের জন্য এবং সত্যিকার রহস্যটা বেরিয়ে আসার জন্য এইটাও কিন্তু আমাদের ইনগ্রেডিয়েন্টস হিসাবে, মানে তথ্য প্রমাণের জন্য তাদের কিন্তু অ্যারেস্ট করে অন্তপক্ষে বিচার আওতায় তারাও কিন্তু এই জায়গাটাতে দ্রুত বিচারিক প্রক্রিয়া যাওয়া, বিচারে এই যে নানো মানে অর্ডার কি ছিল ওই ঘটনার পরে সরকার এই বিষয়ে বিচার কাজের বিষয় হচ্ছে অনেক অগ্রসর হবে আমরা আশা করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের দেশ সাম্প্রতিকের সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন RIL নিবেদিত দেশ সাম্প্রতিক।